এই রামপ্রসাদের ভিটাটি কিন্তু এখন বর্তমানে কালী মন্দির। অল্প বয়স থেকেই রামপ্রসাদ কিন্তু কাব্য রচনার প্রতি খুব আগ্রহতা দেখাতেন। ভোগের মূল্য কত করে? ভোগের মূল্য 60 টাকা, মন্দিরও 60 টাকা। ফুচকা পাড়া এসে এখন ফুচকা তো রেডি নেই, কিন্তু বলছে পাবড়ি খাবো। আচ্ছা, এখানকার বিশেষত্ব হলো এখানে নরই হচ্ছে নারায়ণ। বন্ধুরা, কলকাতার খুব কাছাকাছি একদিনের ভ্রমণে কিন্তু আমরা আজকে চলে এসেছি হালি শহরে। এই হালি শহরে প্রাচীন ইতিহাস এবং আধ্যাত্মিক ঐতিহ্যের জন্য কিন্তু এটি বিখ্যাত। গঙ্গা তীরবর্তী প্রাচীন জনপদ হলো এই হালি শহর। অতীতে এর নাম ছিল কুমারহট্ট, কারণ এখানে একসময় কুম্ভকার বা কুমারদের বিরাট হাট বসত। আবার অট্টালিকা বহুল নগরী হওয়ার কারণে একে হাভেলি শহরও বলা হতো, যার থেকে হালি শহর নামটি এসেছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হালি শহর রেল স্টেশনটি পূর্ব রেলের শিয়ালদা রেল বিভাগের শিয়ালদা রানাঘাট রেলপথের একটি রেলওয়ে স্টেশন। এই লাইনে প্রচুর লোকাল ট্রেন রয়েছে হালি শহর পৌঁছানোর জন্য। এই একদিনের ভ্রমণে আমরা হালি শহরের যে দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব সেগুলি হল রামপ্রসাদের বাড়ি, রামপ্রসাদ ঘাট, রানী রাসমণি ঘাট ও দক্ষিণেশ্বর আদলের কালীবাড়ি, ফুচকাপাড়া, চৈতন্যডোবা এবং শেষে ভ্রমণ করব স্বামী নিগমানন্দ আশ্রম। বন্ধুরা, হালি শহরের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। বন্ধুরা, হালি শহর স্টেশনের বাইরে খানিকটা এগিয়ে এলাম, 2 মিনিট হেঁটে এবার টোটো স্ট্যান্ড একদিকে আর একদিকে রয়েছে অটো স্ট্যান্ড। তো আমরা একটা টোটো, এই কাকার থেকে টোটো নিলাম। আমাদের যে প্রথম দর্শনীয় স্থান সেখানে আমরা চলে এসেছি রামপ্রসাদের বাড়ি। তো রামপ্রসাদের বাড়ির সামনে যে ডালার দোকান দিয়ে আমরা প্রসাদ নিলাম, সেই ডালার দোকানে কিন্তু আপনারা আগে থেকে ফোন করে এখানে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে। তো ভোগ খেতে চাইলে বা এখানে মন্দিরে পুজো দিতে চাইলে এনারা কিন্তু সব ব্যবস্থা করে দেন। দেখুন কি বলছেন উনি। 9টা থেকে 10টার মধ্যে আপনি ফোন করবেন, ও ফোনটা আমি কেটে রাখবো, এসে পুজো দিয়ে একবারে ভোগ খেয়ে চলে যাবেন। ভোগের ব্যবস্থা আছে, একটা ঘরও আছে, খুলে দেবে। যদি মন চায় এখানে খাবেন, আর যদি নিয়ে যাবেন আমি বেঁধে প্যাক করে দেবো, তার জন্য ব্যবস্থা আছে। ভোগের মূল্য কত করে? ভোগের মূল্য 60 টাকা, মন্দিরেও 60 টাকা, এখানেও 60 টাকা। কখন আসতে হবে? সকালে কটার মধ্যে আসতে হবে? সকাল 9টা থেকে 10টার মধ্যে আপনি ফোন করবেন, 12টার মধ্যে চলে আসবেন। প্রসাদ পেয়ে যাবেন আর এদিকে পুজোও দিতে পারবেন, সব ব্যবস্থা করে দেবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। আমরা প্রবেশ করলাম রামপ্রসাদের ভিটা। এই রামপ্রসাদের ভিটাটি কিন্তু এখন বর্তমানে কালী মন্দির। রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন একটি তান্ত্রিক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে। অনুমান করা হয় 1718 খ্রিস্টাব্দে মুঘল ভারতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অল্প বয়স থেকেই রামপ্রসাদ কিন্তু কাব্য রচনার প্রতি খুব আগ্রহতা দেখাতেন। সেই কারণে ওনার আরেক নাম কবিরঞ্জন, যদিও এই নামটি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র দিয়েছিলেন। অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি শাক্ত কবি ও সাধক হলেন রামপ্রসাদ সেন। বাংলা ভাষায় দেবী কালীমার উদ্দেশ্যে ভক্তিগীতি রচনার জন্য তিনি বিখ্যাত। রামপ্রসাদের পিতা রামরাম সেন পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। তিনি রামপ্রসাদকেও সেই পেশায় নিযুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু রামপ্রসাদের সেদিকে আগ্রহ ছিল না, বরং আধ্যাত্মিক জীবনযাপনেই উনি বেশি সুখী ছিলেন। কথিত আছে, দীক্ষা গ্রহণকালে রামপ্রসাদ দেবী কালীর প্রতি আসক্ত হয়ে পড়েন। পরবর্তীকালে তিনি বঙ্গদেশের কালী আরাধনার প্রবর্তক এবং সুপ্রসিদ্ধ তান্ত্রিক, যোগী ও পণ্ডিত কৃষ্ণানন্দ আগম বাগীশের
শিষ্যত্ব গ্রহণ করেন। এই পণ্ডিতই রামপ্রসাদকে তন্ত্র সাধনা ও কালী পূজার পদ্ধতি শেখান। এই যে পঞ্চবটি আর পঞ্চবটি আর পঞ্চমুণ্ডী আসন, এর নিচেই কিন্তু পঞ্চমুণ্ডী আসন। এই যে গাছ, এই যে বৃক্ষ বহুত পুরনো, এটা কিন্তু বহু প্রাচীন। এখানে কিন্তু পঞ্চমুণ্ডী আসনে বসে কিন্তু রামপ্রসাদ সেন কালী সাধনা করতেন। কথিত আছে রামপ্রসাদ কঠোর সাধনায় মগ্ন থাকতেন। এই সময় তিনি গলা অবধি গঙ্গা জলে নিমজ্জিত হয়ে শ্যামাসঙ্গীত গাইতেন। তান্ত্রিক প্রথা অনুযায়ী তন্ত্র সাধনার আদর্শ পবিত্র এক পঞ্চবটি মানে বট, বেল, আমলকি, অশোক ও অশ্বত্থ গাছের সম্মিলিত রূপকে বোঝায়। এর তলায় পঞ্চমুণ্ডীর আসন মানে সাপ, ব্যাং, খরগোশ, শৃগাল ও মানুষের করটির সৃষ্ট আসনে বসে তিনি ধ্যান ও সাধনা করতেন। সাধক রামপ্রসাদ কিন্তু ওই পঞ্চমুণ্ডীর আসনে বসে কালী সাধনা করতেন। লৌকিক বিশ্বাস অনুযায়ী বলা হয় যে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে ওনাকে কিন্তু দেখা দিয়েছিলেন। সাধক রামপ্রসাদের তৈরি রামপ্রসাদী সুর ওনার পরবর্তী সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম সহ বহু সঙ্গীতকার কিন্তু গীতি রচনা করেছেন। আচ্ছা, ওখানে ভোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে, আর এদিকে কিন্তু ভোগ খাওয়ানোর জায়গা। এখন চাবি রয়েছে, চাবিতালা রয়েছে, কারণ ভোগ খাওয়ানোর টাইম দেরি রয়েছে যেহেতু। এখানে কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। আর এই গাছটায় দেখছি সব মানত করে গেছেন ঢিল বেঁধে। পিতা রামরামের মৃত্যু ঘটলে পারিবারিক দারিদ্রতার কারণে রামপ্রসাদ কলকাতায় দুর্গাচরণ মিত্রের কাছারিতে কেরানির কাজ শুরু করেন মাসিক 30 টাকার বেতনে। কিন্তু হিসাবের খাতায় তিনি শ্যামাসঙ্গীত লিখে দিতেন, যে কারণে অন্যান্য কর্মচারীরা মালিকের কাছে অভিযোগ করতেন। কিন্তু দুর্গাচরণ মিত্র রামপ্রসাদের কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে যান। তিনি কবিকে নিজের গ্রামে প্রেরণ করেন এবং তার মাসিক ভাতারও ব্যবস্থা করেন। রামপ্রসাদের বাড়ি দর্শন করে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল রামপ্রসাদ ঘাটে। এই রামপ্রসাদের স্নানের ঘাটে আমরা যাচ্ছি। যাওয়ার পথে বাঁদিকে পড়লো একটা বজরংবলীর মূর্তি, খুব সুন্দর লাগছে দেখুন মূর্তিটি। বন্ধুরা, আমরা এই যে রামপ্রসাদ ঘাটে এসেছি এখন। এই রামপ্রসাদ ঘাটে কিন্তু সাধক রামপ্রসাদ সেনের মৃত্যু নিয়ে কিন্তু একটি কিংবদন্তি প্রচলিত কাহিনী রয়েছে। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় কিন্তু উনি কালী পুজো করতেন। তো এরকমই একবার উনি সারা রাত ধরে কালী পুজো এবং গান করে সকালে যখন মাথায় করে মা কালীকে নিয়ে এখানে বিসর্জন দিতে এসেছিলেন, তখনই কিন্তু উনি দেহত্যাগ করেছিলেন। তো এইভাবেই কিন্তু ওনার মৃত্যু সংঘটিত হয়েছিল। মনে করা হয় এটি 1775 সালের ঘটনা। যে রানী রাসমণি ঘাট যেতে গিয়ে পড়লো শ্রী শ্রী গোলকেশ্বরী কালীবাড়ি, এটি দর্শন করব এখন আমরা। বন্ধুরা, রানী রাসমণি ঘাট আসলে কিন্তু এই মন্দিরটা অবশ্যই দর্শন করবেন। এখানে রয়েছে কালী মন্দির, গোলকেশ্বরী কালীবাড়ি, কালী মন্দির, আর ওখানে রয়েছে মহাদেবের মন্দির। দুটোই কিন্তু অপূর্ব। বাইরে থেকে দেখাচ্ছে হয়তো ছোট মন্দির, কিন্তু ভেতরে যদি মূর্তিটা দর্শন করেন তাহলে বুঝবেন যে কত সুন্দর মূর্তিটি। এই রানী রাসমণি ঘাট যেতে গেলে এই ফুচকা পাড়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এটা কিন্তু ফুচকা পাড়ার মধ্যে আমরা রয়েছি এখন। আমরা ফেরার পথে ফুচকা গ্রামের ফুচকা উপভোগ করেছিলাম। পরবর্তী গন্তব্যস্থল হলো আমাদের রানী রাসমণি ঘাট। আমরা চলে এসেছি। এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর। রানী রাসমণি ঘাট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান এবং রানী রাসমণির জন্মভিটে। গঙ্গা তীরের কাছে এই ঘাটটি খুবই শান্ত ও মনোরম।
লোকবিশ্বাস অনুযায়ী শৈশবে রানী রাসমণি এই ঘাটেই নিয়মিত স্নান করতেন। এর কাছেই রয়েছে একটি কালী মন্দির, যা দেখতে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতো। এখানে ভোগের এই যে বড় বড় কড়া রাখা রয়েছে, দেখুন কি সুন্দর। এখানে ভোগ রান্নার ব্যবস্থা রয়েছে, এখানে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে। এই যে প্রসাদ পাওয়ার জন্য কুপন সংগ্রহ এবং প্রসাদ পাওয়ার আগের দিন ফোন করতে হবে এই নাম্বারে। এই সিঁড়িগুলো অতিক্রম করে কিন্তু মন্দিরে উঠতে হবে। হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই কিন্তু এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এখানে রয়েছে রাম, সীতা এবং একটি প্রাচীন ভোলেনাথের মন্দির। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে গঙ্গাঘাটের পাড়ি 108 সর্বতপস্বী সীতারাম বাবাজি। এলাকাটি স্থানীয়ভাবে ফুচকা গ্রাম নামেও পরিচিত। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এখানে বিভিন্ন স্বাদের ফুচকা পাওয়া যায়, যা দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয়। চিংড়ি ফুচকা, লোটে ফুচকা, পনির ফুচকা, মটন ফুচকা, টকজল ফুচকা, চাটনি ফুচকা, সতী মায়ের মিষ্টি দই ফুচকা, কত রকমের রয়েছে ফুচকা এখানে দেখুন। এই যে নাম্বার রয়েছে ফুচকা স্টলের অর্ডার দেওয়ার জন্য। এই যে ফুচকা পাড়া এসে এখন ফুচকা তো রেডি নেই, কিন্তু বলছে পাপড়ি খাবো। শুধু ওই পাপড়ি খেয়ে তাই মন শান্তি, মানে ফুচকা পাড়ার ফুচকার পাপড়ি খেয়েও মনে হবে ফুচকা খেয়েছি, তো সেরকম ব্যাপার আর। এই একটা বাড়ি রয়েছে, এনারা খুব ভালো, এনারা বললেন যে ঠিক আছে আপনারা দূর থেকে এসছেন তো দুটো পাপড়ি খেয়ে যান, বলে ওই দিচ্ছে আর কি পাপড়ি আমাদের রিকোয়েস্টে। ছোট্ট বোনটি আমাদের জন্য ফুচকা দিল এই যে প্লাস্টিকে, আমরা এটাই খেয়ে দেখো মজমজে আছে, কিন্তু ফুচকাগুলো ভালোই মজমজে আছে। এই হচ্ছে চৈতন্য ডোবা। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর জন্মভিটে ও সাধনপীঠ হিসেবে বিখ্যাত এই স্থানটি গৌড়ীয় বৈষ্ণবীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কথিত আছে চৈতন্য মহাপ্রভু তাঁর দীক্ষাগুরুর প্রতি শ্রদ্ধাবশত হয়ে তিনি এই স্থানের মাটি সংগ্রহ করতে চেয়েছিলেন। ওনাকে অনুসরণ করে ওনার ভক্তরাও ওই স্থানের মাটি সংগ্রহ করেছিলেন। এর ফলে এখানে যে ছোট গর্ত বা ডোবার সৃষ্টি হয়েছিল, যেটি পরবর্তী সময়ে চৈতন্য ডোবা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই ডোবার চারপাশ প্রাচীন মন্দির ও বকুল গাছের ছায়ায় একটি শান্ত আধ্যাত্মিক পরিবেশ প্রদান করে। এখানে দর্শনীয় গৌরনিতাই মূর্তিও প্রতিষ্ঠিত রয়েছে। আসাম বঙ্গীয় সারস্বত মঠ বা স্বামী নিগমানন্দ আশ্রম, এটি কিন্তু হালি শহরের আরেকটি বিখ্যাত জায়গা। গঙ্গার তীরে অবস্থিত এটি কিন্তু একটি আধ্যাত্মিক শ্রীমণ্ডিত শান্ত নিরিবিলি স্থান। প্রখ্যাত হিন্দু যোগী ও সাধক স্বামী নিগমানন্দ পরমহংসদেব এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন। উদ্দেশ্য সনাতন ধর্মের প্রচার ও প্রসার, আধ্যাত্মিক জাগরণ এবং জীব সেবার আদর্শ। এখানে জ্ঞান, ভক্তি, যোগ এবং তন্ত্র এই চারটি ধারার অপূর্ব সমন্বয় সাধিত হয়েছিল। এখানে প্রতিদিনের পূজা, উপাসনা ও সাধনার সাথে সাথে এখানে কিন্তু দীক্ষাদান ও বিভিন্ন উৎসব কিন্তু এখানে উদযাপন করা হয়। এখানকার বিশেষত্ব হলো এখানে নরই হচ্ছে নারায়ণ, অর্থাৎ মানুষের সেবা করা মানেই কিন্তু ভগবানের সেবা করা, এই বিশ্বাসে কিন্তু এই সংস্থাটি চলে। এই আশ্রমে নিয়মিত প্রার্থনা
সৎসঙ্গ এবং দুস্থদের জন্য সেবামূলক কাজ পরিচালিত হয়। এই এখানে ভোগের কুপন দিচ্ছে। এখানে কিন্তু ভোগ খেতে চাইলে এই নাম্বারে ফোন করে আগে বুক করতে হয়, তারপরে কিন্তু এখানে আপনি কুপন কাটতে পারবেন। এই যে এখানে ভোগ খাওয়ানোর জায়গা, এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়। এই হালিশহর আসলে এনার সাথে দেখা করবেন, এনার ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিলাম। তো হালিশহর ঘোরার জন্য কিন্তু এনার সাথে যোগাযোগ করো। সব দর্শনীয় স্থানগুলো কিন্তু উনি ঘুরিয়ে দিয়েছিলেন আমাদের 500 টাকার বিনিময়ে। ঠিক আছে কাকা, থ্যাংক ইউ। আমরা কিন্তু এই একদিনের ভ্রমণ বললেও ভুল হবে, আমাদের 1:30টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে হাফ বেলার মধ্যে আমাদের এই দর্শনীয় হালিশহরের দর্শনীয় স্থানগুলি কিন্তু আমরা সম্পূর্ণ করে ফেলেছি। তো আপনারা কিন্তু চাইলে একদিনে এই ভ্রমণটা কিন্তু সেরে নিতে পারেন, খুবই ভালো লাগবে। আর যারা কালী মায়ের ভক্ত তাদের তো ভালো লাগবেই। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন।